সমস্তিপুর নামের একটা গ্রাম ছিল। এখানে একজন রাজা নিজেদের প্রজাদের সাথে হাসি খুশি থাকতেন। রাজার একটা ভুলের কারণে রাজা একটা অভিশাপ পেয়েছিলেন। রাজা অর্ধেক রাত্রিবেলা বাড়ি ফিরছিলেন। জোরে তুফান আর বৃষ্টি হচ্ছিল। ভিজে রাজা নিজের রাজ্য সমস্তিপুরে ফিরে আসেন। রাজাকে এই অবস্থায় দেখে ওনার স্ত্রী বিদ্যা আর ওনার ছেলে ইন্দ্র দুজনেই ঘাবড়ে যায়। তোমার এই অবস্থা কি করে হলো? তুমি তো শিকার থেকে ফিরছিলে না? আমি কোনো কিছু বলার মতো অবস্থায় নেই। বৈদ্যরাজকে ডাকো এখনই। শোনা ইন্দ্র, তুমি গিয়ে সেনাপতির সাথে ডাক্তারবাবুকে নিয়ে আসো। রাজাকে দেখার জন্য অনেক দূর থেকে মহান ডাক্তার আসেন। বৈদ্যমশাই, আপনি আমাদেরকে বলুন যে মহারাজের কি হয়েছে। সত্যি কথা বলতে কি একটু চিন্তার ব্যাপার আছে। রাজার জঙ্গলের মধ্যে সাপ লেগে গেছে, আর উনি দূষিত জল খেয়ে নিয়েছেন, আর সেই দূষিত জলের কারণেই ওনার এই অবস্থা হয়েছে আজ। ওনার শারীরিক অবস্থা তো খুবই খারাপ হয়েছে দেখছি। রাজার অবস্থা যেমন ভাবে খারাপ হচ্ছিল, প্রজাদের মধ্যে অস্থিরতা বেড়েই যাচ্ছিল। প্রজা একদমই খুশি ছিল না। লোকেরা অসুস্থ হয়ে পড়ছিল। লোকেদের খুব খারাপ অবস্থা ছিল। রাজার অসুস্থতাকে দেখে গ্রামে একটা সভা ডাকা হয়। মনে হচ্ছে রাজামশাই হয়তো আর আমাদের মধ্যে থাকবেন না। সেই জন্যে রাজার আসন আমরা ওনার ধর্মপত্রী বিদ্যাদেবীর দ্বারা অলঙ্কৃত করা দরকার। যদি আমরা রাজগদি ওনাকে দিয়ে দিই তাহলে এই রাজ্য আগের মতনই হয়ে যাবে। ঠিক বলেছেন আপনি। কিছুদিনের মধ্যেই রাজার মৃত্যু হয়ে যায়। প্রজা আর রাজ্য এটা নির্ণয় নিল যে বিদ্যা রানীকে রাজসিংহাসন দিয়ে দেওয়া হোক। রানী প্রজাদের কথা অনুযায়ী রাজসিংহাসন স্বীকার করলেন। আমি পণ নিচ্ছি যে সমস্তিপুরের জন্য নিজের প্রাণও দিয়ে দেব, আর সমস্ত প্রজাদের খেয়াল রাখব। একদম ঠিক। রানী বিদ্যাদেবীর জয়। রানীর রাজসিংহাসনে বসার পরও প্রজারা খুশি ছিল না। লোকেরা দূষিত জল আর রাজার অভিশাপের কারণে মরে যাচ্ছিল। এই সমস্যার কথা নিয়ে সেনাপতি রানীর কাছে পৌঁছান। মহারানীর জয় হোক। আমি আপনার কাছে রাজ্য এবং প্রজাদের সমস্যা নিয়ে এসেছি। মহারাজের মৃত্যুর পরবর্তীকালে সমস্যা আরও বেড়ে চলেছে। প্রজার বাড়ির লোকেরা ধীরে ধীরে অসুস্থ হয়ে মারা যাচ্ছে। শিশু বৃদ্ধ সবাই এই দূষিত জলের শিকার হয়েছে। আমাদের এর একটা উপায় খুঁজে বার করতে হবে, না হলে আমাদের প্রজারা সব অসুবিধায় পড়ে যাবে। প্রজার চিন্তা তো আমিও করছি। আমি এই ব্যাপারে অনেক ভাবলাম, কিন্তু এর কোনো উপায় আমি খুঁজেই পাচ্ছি না। আমাকে এই রোগের প্রতিরোধক বৈদ্যরাজের কাছ থেকে জিজ্ঞেস করতে হবে। এই রাজ্যের সবথেকে পুরনো এবং পণ্ডিত বৈদ্যরাজও উনি। সেনাপতি দরবারে নিজের সমস্যা শোনাচ্ছিলেনই যে রানীর ছেলে ইন্দ্র চিৎকার করতে শুরু করে। সমস্ত লোকেরা খুব দ্রুত গতিতে ওখানে পৌঁছায়, আর ওখানে গিয়ে দেখে যে রাজকুমার ইন্দ্রের শরীর অনেক খারাপ হয়ে গেছে। কি হয়েছে সোনা? হঠাৎ তোমার কি হয়ে গেল? বুঝতে পারছি না মা। আমি শুধুমাত্র জল খেয়েছিলাম আর আমার পেটে ব্যথা হতে শুরু করলো। খুব ব্যথা করছে মা। সেনাপতি তক্ষুনি বৈদ্যমশাইকে নিয়ে আসেন। আসুন বৈদ্যমশাই, আমার মন খুব ঘাবড়াচ্ছে। দেখুন না আমার ছেলের কি হয়ে গেল। ওইটাই যা মহারাজের শরীরে হয়েছিল। মহারাজের ওপরে এই অভিশাপের কারণে সমস্ত গ্রাম এর শাস্তি ভোগ করছে। যদি উনি ওই দিন এই পাপটা না করতেন তাহলে আমাদের এই সব কিছু দেখতে হতো না আজ। কি ধরনের পাপ আসলে হয়েছিল নাকি সেদিন? মহারাজ জঙ্গলে শিকার করতে গিয়েছিলেন। সেখানে উনি একটি পবিত্র গাছ দেখতে পেয়েছেন, আর মহারাজ সেই গাছটিকে নিজের লোকেদের দ্বারা কেটে দিয়ে খুব ভুল করে ফেলেছেন। সেটা গাছ ছিল না শুধুমাত্র, তিনি ছিলেন স্বয়ং প্রকৃতির দেবী, যিনি রাজাকে অভিশাপ দিয়ে দিয়েছেন। আজ তুমি আমায় কামড়ানোর চেষ্টা করেছো। দেখো এখন তুমি কি করে শাস্তি পাও। তুমি আর তোমার রাজ্য কেউ বাঁচতে পারবে না। আমি কালো বরফ হয়ে তোমার পরিবার আর রাজ্যকে নষ্ট করে দেব। এই অভিশাপের কোনো উপায় তো হবেই, নয়তো আমি আমার স্বামীর সাথে সাথে নিজের ছেলেকেও হারিয়ে ফেলবো। এটার শুধুমাত্র একটা উপায় আছে। ওই জঙ্গলে গিয়ে 200খানা গাছ রাজ পরিবারের সদস্যদের ওখানে গিয়ে লাগাতে হবে।
তাহলে এই কালো জলের বৃষ্টি থামবে আর আর জল পরিষ্কার হয়ে যাবে। না হলে এই রকম মৃত্যু হতেই থাকবে। আমিই যাব। আমি আমার প্রজার জন্য সবকিছু করতে রাজি। যেই মাত্র বৈদ্য মশাই উপায় বলছিলেন, সমস্ত সমস্তিপুরে কালো বরফের বৃষ্টি শুরু হয়ে যায়। সমস্তপুর গ্রামে বরফই বরফ ছিল। সব জায়গায় কালো কালো বরফ। লোকেদের ঘরে, খেতে, সব জায়গায় কালো বরফের বৃষ্টি হচ্ছিল। ঠান্ডার কারণে লোকেরা গ্রাম ছেড়ে যেতে শুরু করে। রাজকুমার ইন্দ্রের শরীর আরো খারাপ হতে শুরু করে। মহারানী, আমিও আপনার সাথে যাব। মহারানী, আমিও আপনার সঙ্গেই যাব, আর আপনার প্রতি খেয়ালও রাখব। আমার সাহায্যে আশা করি কাজটা কিছুটা সহজ হবে আর সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে সেনাপতি, আপনি আর আমি গিয়ে রাজ্যকে বাঁচাবো আর সমস্ত প্রজাকে আবার গ্রামে ফেরত আনবো। রানী আর সেনাপতি যেমন তেমন করে সমস্তপুরের বাইরে বেরোয়। সমস্তপুরে 1 সপ্তাহ ধরে বরফের বৃষ্টি হচ্ছিল। পুরো রাজ্য খালি হয়ে গেছিল। রানী আর সেনাপতি দুজনই যেমন তেমন ভাবে সমস্তপুরের এই কালো বরফের বৃষ্টি পার করলেন। আর তারপর ওরা দুজন ওই জঙ্গলে পৌঁছে গেলেন। রানী নিজের সাথে 400 গাছের চারা নিয়ে এসেছিলেন। রানী ভাবলেন যে এই পাপের থেকে বড় প্রায়শ্চিত। যেই মাত্র রানী ওই চারা লাগানো শুরু করলেন, জঙ্গলে কালো বরফের বৃষ্টি শুরু হয়ে যায়। সেনাপতি, আমার রক্ষা করুন, নয়তো আমাদের এই কাজ অপূর্ণ থেকে যাবে। আগে মহারানী, আপনি চিন্তা করবেন না। আপনি গাছ লাগাতে থাকুন, আমি কবজের মতো আপনার সুরক্ষা করতে থাকব। সেনাপতি রানীকে নিজের ঢাল আর কবচ দিয়ে বাঁচালো যতক্ষণ অবধি উনি চারা লাগাচ্ছিলেন, আর রানীর ওপরে উনি কোনো আঘাত আসতে দিলেন না। কিছু সময়ের মধ্যে রানী 200 চারা লাগিয়ে দিলেন আর বৃষ্টি থেমে গেল। কিন্তু এই সব কিছুর মাঝখানে সেনাপতির মৃত্যু হয়ে যায়। রানী নিজের রাজ্যে ফেরত এসে এই সমস্ত ঘটনা নিজের প্রজাদের বলেন, আর যে লোকেরা সমস্তিপুর ছেড়ে চলে গেছিলেন ওরাও ফেরত চলে এলেন। এখন সবাই হাসি খুশি থাকতে শুরু করেন। রানী সেনাপতির সম্মানে ওনার একটা অনেক বড় পুতুল বানান আর সেনাপতিকে সম্মানিত করেন। এই সমস্ত বাধা কেটেছে শুধু সেনাপতির কারণেই, আর এই পুতুল ওনার বীর হওয়ার প্রতীক। সেনাপতির জয়! রানীমার জয়! পুরো সমস্তপুর গ্রাম হাসি খুশি থাকতে শুরু করে, আর ওনার ছেলে ইন্দ্র এখন একদম সুস্থ হয়ে পড়ল আর প্রকৃতির সেবা করতে শুরু করে। কমলপুর নামের একটা শহরের কাছে সমুদ্র ছিল। ওই শহরে কিছু জেলেরা থাকতো যারা মাছ ধরে তাদেরকে বিক্রি করে নিজেদের সংসার চালাতো। তাদের মধ্যে একজন চালাক জেলে ছিল ওমকার নামের। ও এতটাই চালাক ছিল যে ও সস্তা মাছও বেশি দামে বিক্রি করত। তারই একটা বন্ধু ছিল প্রদীপ, যে খুবই সরল স্বভাবের ছিল। কেরা তার সরলতার লাভ ওঠাতো। একদিন প্রদীপ চায়ের দোকানে দাঁড়িয়েছিল। কি রে, এখানে তুই আর কতক্ষণ ধরে চা খাবি? মাছ ধরবি না নাকি? মাছ ধরতে তো হবেই, কিন্তু ভালো মাছ তো গভীর সমুদ্রে গেলেই পাওয়া যায়, আর ওখানেও কয়েকজন জেলে আবার কবজা করে রেখেছে। তাহলে আমরা কোথায় যাব? আরে তুই সব সময় অলসের মতন কথা বলিস আর কিছু পারবি না এমন ভাব করিস। তুই আজকে আমার সাথে চত, আজকে আমরা দুজন বন্ধু গিয়ে মাছ ধরে নিয়ে বাড়ি ফিরবো। তারপর দুজন বন্ধু মাছ ধরার জন্য সমুদ্রের কাছে যায়। বড় বড় ঢেউ আসছিল, সমুদ্রে হয়তো তুফান আসছিল। যেইমাত্র ওমকার আর প্রদীপ সমুদ্রের ভেতরে পৌঁছায়, ওখানে ওরা দেখতে পায় দুজন ডাকাত জেলেকে। কি, এই দেখো, সামনে থেকে আরো দুজন জেলে আসছে। মনে হচ্ছে ওরাও মাছ ধরতে চায়, সেই জন্যে ওরা এত গভীর সমুদ্র অব্দি চলে এসেছে। ওদেরকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে, না হলে এরা দুজন আমাদের মাছ ধরে নিয়ে চলে যাবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। দাঁড়াও, আমি এক্ষুনি এদের শায়েস্তা করছি। প্রদীপ আর ওমকার যেইমাত্র ওই দুজন জেলেদেরকে নিজেদের কাছে আসতে দেখে, ওমকার বুঝতে পেরে যায় যে কিছু একটা গন্ডগোল আছে। কি, তোমরা দুজন যদি এখানে মাছ ধরতে এসে থাকো, তাহলে আমরা কি এখানে ঘাস তুলতে এসেছি? হ্যাঁ? আরে না 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 না, ঘাস কেন তুলবে? এত বড় সমুদ্র, মাছই ধরে নিও। একটু বেশি কথা বলছো তুমি। হ্যাঁ,
আরে তুমি জানো আমরা কে? এই পুরো সমুদ্র আমাদের, বুঝতে পেরেছো? ওমকার এখানে চালাকির সাথে জবাব দেয় আর বলে, আরে তোমরা দুজন তো রাগ করছো দাদা, ও তো যা ইচ্ছে হয় তাই বলে দেয়। আমরা যত মাছ ধরবো তার অর্ধেক আপনাদেরকে দিয়ে দেব, তাহলে আপনারাও খুশি হবেন আর আমরাও খুশি হব। তোমাকে দেখে বুদ্ধিমান মনে হচ্ছে, চলো। তোমার কথা শুনে আমার মনে হচ্ছে তোমাকে আমাদের সাথে রাখতে পারি, কিন্তু এই ছেলেটাকে এখান থেকে তাড়িয়ে দাও, না হলে ওর নৌকোটা ভেঙে ওকে সমুদ্রে ভাসিয়ে দেব, ছাড়বো না ওকে আমরা। ওই জেলেদের কথা শুনে ওমকার খুশি হয়ে গেল। ওরা ওমকারকে মাছ ধরার জন্য অনুমতি দিলেন। এই যাও তুমি এখান থেকে, না হলে তোমার জন্য এরা আমাকেও মাছ ধরতে দেবে না। যাও তুমি এখান থেকে, চলে যাও। যদি এখান থেকে আমি চলে যাই তাহলে আমি মাছ থেকে ধরবো? আমার পরিবার যে না খেয়ে মরবে। তুমি যাও সমুদ্রের ধারে গিয়ে মাছ ধরো, এখানে একদম আসবে না। প্রদীপ ওখান থেকে মন খারাপ করে চলে যায়। ওখানে গিয়ে ওকে কঠোর পরিশ্রম করার পরও 4টে মাছই খুঁজে পায়। ওই 4টে মাছকে নিয়ে ও বাজারে বিক্রি করার জন্য যায়। ওখানে বাজারে ও ওমকারকে দেখে অবাক হয়ে যায়। ও দেখতে পায় যে ওমকারের কাছে অনেকগুলো মাছ রয়েছে। তুমি এত মাছ ধরে নিয়ে এসেছো? আমি তো মাত্র কয়েকটাই মাছ পেয়েছি, আজ এগুলো দিয়ে আমি দিন কাটাবো। আরে আমার ব্যাপারে একটু আলাদা, বুঝলি? তোর মতন কি আর আমি বোকা নাকি? হ্যাঁ, সেই দিন ওই 4টে মাছকে বিক্রি করে প্রদীপ নিজের বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন আবার প্রদীপ নিজের জাল নিয়ে নৌকোয় বসে সমুদ্রে চলে যায়। সেই দিন সমুদ্রে তুফান এসেছিল আর খুব জোরে বৃষ্টিও হচ্ছিল। এত জোরে তুফান আর বিপজ্জনক ওয়েদারের ব্যাপারে সমুদ্র খালি ছিল, কিন্তু নিজের পরিবারকে পালন করার জন্য প্রদীপ সেই বিপদের মধ্যেও চলে যায়। আজকেও যদি মাছ ধরতে না পারি তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে। যে করেই হোক আমাকে মাছ ধরতেই হবে। গভীর সমুদ্রে যাওয়ার পর ওখানে খুব জোরে ঢেউ আসতে শুরু করে, আর দেখতে দেখতেই তুফানের কারণে প্রদীপের নৌকো ভেতরে চলে যায়। মনে হচ্ছে আমার নৌকোটা ডুবে যাবে। হে ভগবান, হে ঈশ্বর! সমুদ্রের তুফান শেষ হয়ে যাওয়ার পর যখন প্রদীপের চোখ খুলল তখন ও অবাক হয়ে যায়। ও দেখল যে ও একটা অন্য দুনিয়াতে আছে। পুরো সমুদ্র যেন মধুর মতো মনে হচ্ছিল। মোটা মোটা মাছ সমুদ্রে সাঁতার কাটছিল। এটা আমার সাথে কি হয়ে গেল? আমি আবার স্বপ্ন দেখছি না তো? আমার নৌকোটা কোথায় গেল? প্রদীপ নিজের নৌকোর কাছে যায় আর ওই সমুদ্র থেকে অনেকগুলো মোটা মোটা মাছ তুলে নেয়। এখানে তো অনেক মাছ রয়েছে, আর সবকটা মাছই বেশ বড় বড় আর বেশ মোটাও। হ্যাঁ ঈশ্বর, আপনাকে কোটি কোটি ধন্যবাদ। প্রদীপ সমস্ত মাছ নিয়ে বাজারে বিক্রি করতে যায়। ওখানেই ও ওমকারকে দেখতে পায়, যার ঝুড়িতে মাত্র 4টে মাছই ছিল, আর প্রদীপের ঝুড়ি পুরো মাছে ভরে গেছিল। টাটকা টাটকা মাছ নিয়ে যান, কম দামে মাছ পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, আর এটা কত? আর ওটা ওটা কত? আচ্ছা, কয়েক মিনিটের মধ্যেই প্রদীপের সমস্ত মাছ বিক্রি হয়ে যায়। ওমকার এই কথাটা হজম করতে পারে না, কিন্তু কিছুদিন পর্যন্ত এরকমই চলে। প্রদীপ সব সময় মধুর সমুদ্রে যায় আর মাছ ধরে বিক্রি করে। দেখতে দেখতেই কিছুদিন কেটে যায়। ওমকার একদিন হিংসের চোটে প্রদীপের সমুদ্রে পিছু নেয়। প্রদীপ রোজকার মতো মধুর সমুদ্রে যাচ্ছিলই যে তক্ষুনি তুফান চলে আসে, আর ওমকারের চোখ এটা দেখতেই অবাক হয়ে যায়। প্রদীপকে তুফানে যেতে দেখে ওমকার ওই তুফানের মধ্যেই চলে গেল। কিছুক্ষণের মধ্যেই দুজনই সেই মধুর সমুদ্রে পৌঁছে যায়। আচ্ছা, তাহলে এই হচ্ছে তোমার বেশি মাছ পাওয়ার গোপন জায়গা। এখান থেকে তুমি বড়লোক হচ্ছ আর মানুষকে তুমি ঠকাচ্ছ। তুমি এখানে কি করে এলে? চলে যাও এখান থেকে। এই জায়গাটা আমি খুঁজে পেয়েছি, চলে যাও। আর এখানে একটা মাছও তুমি হাত দেবে না। এই বোকা, তুই মাছের পেছনে পড়ে রয়েছিস, আর এদিকে দেখ, এখানে কত মধু আর আর মিষ্টি চিনির পাথর পড়ে রয়েছে। এগুলো যদি আমি বাজারে বিক্রি করি তাহলে আমি বড়লোক হয়ে যাব। তার মানে? আর একটু ভালো করে দেখ, এই জায়গার আশেপাশে যা কিছু দেখতে পাওয়া যাচ্ছে
সেই সব কিছুই মাছের থেকে বেশি মূল্যবান আর অনেক রয়েছে এখানে। যদি এগুলোকে আমি একবারে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করি তাহলে সারা জীবন আমাকে আর কোনো কাজই করতে হবে না। কিন্তু তুমি লোভ করছো। মাছ বিক্রি করে আমাদের ব্যবসা ভালোই হয়, তাহলে আমরা অকারণে এত লোভ কেন করব? এই তুমি চুপ করো তো, আর তুমি তোমার কাজ করো। প্রদীপের কোনো কথা না শুনে ওমকার মধু আর সমস্ত জিনিস লুটে নেয়। ততক্ষণে ওখানে অনেকগুলো মৌমাছি চলে আসে আর ওকে মধু আর মিষ্টির অন্য জিনিস চুরি করতে দেখে ওকে কাটতে শুরু করে। আরে বাঁচাও বাঁচাও, হায় ঈশ্বর বাঁচাও, কে আছো, বাঁচাও। প্রদীপ সেই সময় নিজেকে লুকিয়ে নেয় আর ওমকারকে দেখে হাসতে শুরু করে। একেই বলে অতি লোভে তাঁতি ডোবে। এবার কেমন জব্দ হলে? আরো হ বড় লোক। এর সাথেই মধুর সমুদ্রের সাহায্যে প্রদীপ মাছ বিক্রি করে ধনী হয়ে যায়। ওমকার তার লোভের শাস্তি পেয়ে যায় আর প্রদীপ আর তার পরিবার খুব হাসি খুশি জীবন কাটায়। সোমপুর নামের একটা গ্রাম ছিল। গ্রামের লোকেরা সৎ আর পরিশ্রমী ছিল। সোমপুরের কাছেই একটা ছোট্ট শহর ছিল। লোকেরা ওখানে গিয়েই জিনিসপত্র কিনতো আর ছোট ছোট ব্যবসা করে নিজেদের সংসার চালাতো। সোমপুরা গ্রাম শহরের কাছাকাছি হওয়ার কারণে সোমপুরা গ্রামের লোকেরা শহরের মতোই ছিল। ওই গ্রামে যজ্ঞা নামের একজন ব্যক্তি ছিলেন। ওনার বয়স 100 বছর ছিল। উনি শান্তিপূর্বকভাবে সাধারণ জীবনযাপন করতেন। ওনার বয়স তো 100 বছরই ছিল, কিন্তু যজ্ঞাকে দেখে কেউ বলতেই পারতো না যে ওনার বয়স 100 বছর। এই কারণে গ্রামের বাচ্চারা যজ্ঞাকে গিয়ে সব সময় বিরক্ত করত। যজ্ঞার পরিবারে 2জন ছেলে ছিল। দুজনই নিজের বউ আর বাচ্চাদের সাথে শহরে থাকতো। এই সন্দীপ, ওই দেখ সামনে থেকে যজ্ঞ কাকু আসছে। উনি খুব পুরনো দিল্লির থেকেও পুরনো। সারা গ্রামের সব থেকে পুরনো খিলাড়ি উনি। এনার যখন বয়স ছিল 54, তখন আমার বাবারাও ছিল ছানাপুনো। এই যে জোয়ান ছেলেরা, তা তোমাদের শরীর কেমন আছে? তোমাদের কোমর টোমরে ব্যথা ট্যাথা হয়নি তো আবার? আমার কোমর এখন ঠিকই আছে, কিন্তু আপনি আমার কোমরের ব্যাপারে কি করে জানলেন বলুন তো? আরে বয়স আমি সবার থেকে বড় হতে পারি, কিন্তু গ্রামের সমস্ত খবর আমার কানে পৌঁছয়। এইটুকু বলে যজ্ঞা মোহন আর সন্দীপকে উত্তর দিয়ে বাজারে চলে যান। এই বুড়োটার কিছু একটা করতেই হবে, বুঝেছো? 100 বছর বয়স হলে কি হবে? কয়েকদিন আগে তো আমি রাত্রেবেলাও দেখলাম যে ইনি বসে বসে বই পড়ছেন। এই তুই এইসব বাদ দে তো। আচ্ছা একটা কথা বল, পিৎজা খেতে গেলে কেমন হয়? যজ্ঞা বাজারে গিয়ে নিজের বাড়ির জন্য জিনিসপত্র কেনে। বাবা, আমাকে কয়েকটা জিনিস দাও তো। মুগ ডাল, কলাইয়ের ডাল আর ছোলার ডাল দিয়ে দাও দেখি। বাড়িতে আমার মুদিখানা জিনিসগুলো শেষ হয়ে গেছে। আগে যাগ্গো জেঠু, আমার বেশ ভালো মতোই মনে আছে। আরে আপনার বাড়ির মুদিখানার মাল তো আমিই দিই সব সময়। যজ্ঞা ওখান থেকে অনেকগুলো জিনিস কিনে বাড়ি যাচ্ছিল। তখনই সন্দীপ আর মোহন বাইকে চলে আসে আর যজ্ঞাকে বলে, আরে যাগ্গো জেঠু, আরে আপনিও না সব সময় মুদিখানা মালপত্র নিয়ে ঘোরাফেরা করেন। চলুন আমাদের সাথে, আমরা পিৎজা আর বার্গার খেতে যাচ্ছি। আসুন আসুন। হ্যাঁ কাকা, হ্যাঁ চলো আমাদের সাথে, তোমাকে স্বর্গ দেখাবো ওখানে। দেখো বাচ্চা, আমাকে আমার নরকেই থাকতে দাও। যজ্ঞার উত্তর দেওয়ার পর মোহন আর সন্দীপের খুব রাগ হয় আর ওরা যজ্ঞাকে সবার সামনে অপমান করার কথা ভাবে। এই বুড়োটাকে উচিত শিক্ষা দিতেই হবে। সব সময়কে আমাদেরকে ছোট করে চলে যায়। আরে ওর অবস্থা এমনি খারাপ হয়ে রয়েছে, আমাদের আর কিছু করতে হবে না রে। চল আমরা যাই, চ পিৎজা খেতে যাই চ। আর শোনা যাচ্ছে আজকাল নাকি ওখানে খুব ভিড় হচ্ছে চিজ পিৎজার জন্যে। বাড়ি যাওয়ার পর যজ্ঞা মোটা রুটি বানিয়ে খেতে শুরু করে। উনি রাগী জোয়ার আর বাজরা রুটি বানিয়ে খান। তখনই ওদের বাড়িতে ওনার বড় ছেলে চলে আসে নিজের পুরো পরিবারের সাথে, কিছু কাপড় চোপড় আর রেশন নিয়ে। বাবা, কোথায় আপনি? এই দেখুন আমি এসে গেছি। আর আমাদের সাথে আপনার ছেলের নাতিও এসেছে, মানে আপনার সবচেয়ে আদরের নাতি। আমি তো তোমাদেরই অপেক্ষা করছিলাম। আরে আমি তোমাদের সবার জন্য তো অনেক আগে থেকেই রান্না করে রেখে দিয়েছি। আরে আমরা আমাদের ব্যবস্থা করেই এসেছি,
আমরা তো আপনার সাথে দেখা করতে এসেছি, ভাবলাম আপনার আদরের নাতির সাথে একবার দেখা করিয়ে দিই আপনার। জানি না আপনি পরে আর কদিন ওকে দেখতে পাবেন। আমার আশীর্বাদ সব সময় তোমাদের সঙ্গে থাকবে। আমাকে নিয়ে আর বেশি চিন্তা করো না, বুঝেছো? যদি ঈশ্বর চান তাহলে আমি আরো 100 বছর বেঁচে থাকবো। ময়ূর নিজের বউয়ের সাথে উঠোনে গিয়ে কথা বলে। দেখলে গিন্নি, ওই বুড়ো এখনো বিছানায় পড়ে যায়নি। আমরা প্রত্যেকবারই এটা ভাবি যে এবারে শীত আর উনি বোধহয় সহ্য করতে পারবেন না, কিন্তু তুমি দেখে নাও, আরে শীত গ্রীষ্ম ওনার কোনোতেই কোনো অসুবিধে হয় না। আমাদের জন্য রান্না করে খাওয়াচ্ছেন। ওটাই তো গো, কবে উনি স্বর্গে যাবেন আর কবে আমাদের জমিনের ভাগাভাগি হবে? এখন তো আমরাও আমাদের নাতি নাতনি দেখলাম, আর উনি এখন অবধি বেঁচে আছেন। ময়ূর আর তার বউ কথা বলছিলই যে যজ্ঞা ওদেরকে খাবার খাওয়ার জন্য আওয়াজ দেন। আরে এসো এসো, আমি তোমাদের জন্য খাবার বেড়ে দিয়েছি। গরম গরম রুটি আর সর্ষে দিয়ে শাক বানিয়েছি। তোমরা এগুলো খেলে গায়ে শক্তি পাবে, বল পাবে, অলস হবে না। কিন্তু বাবা, আমরা আমাদের খাবার তো নিয়েই এসেছি। এই গ্রামের টাটকা খাবার খেতে আমাদের খুব একটা ভালো লাগে না, আর এই খাবার গলা দিয়ে নামবেই না আমাদের। সেই তোমাদের নাটক। না পারো তোমরা দেশি হতে, আর না পারো তোমরা বিদেশি হতে। কেউ না, আমার আর কি, আমি এগুলো রেখে দিয়ে সকালে খেয়ে নেব। যজ্ঞা নিজের বানানো মোটা রুটি খান, আর ওদের পরিবার শহর থেকে আনা পিৎজা আর বার্গার খেয়ে শুয়ে পড়ে। সব সময়ের মতোই যজ্ঞা সকালে উঠে ব্যায়াম করতে শুরু করেন, কিন্তু ময়ূর আর তার বউ গভীর ঘুমে শুয়েছিল। তখন যজ্ঞা ময়ূরকে তুলে নিজের সাথে ব্যায়াম করতে বলেন। এই যে ওঠো ময়ূর, এসো একটু কসরত করে নেবে, এসো। তোমারও বয়স 55 হয়ে গেছে, চলে এসো, নিজের শরীরকে একটু কষ্ট দাও। যদি এরকম বেলুনের মতো ফুলে থাকো তাহলে রোগ হবে তোমার। ওহো বাবা, একটু ঘুমোতে দাও না। আরে শহরের ঝঞ্ঝাট থেকে একটু আরামের জন্যই তো এই গ্রামে এসেছি আমরা, কিন্তু এখানেও তুমি আমাদের শান্তিতে ঘুমোতে দিচ্ছ না। প্রত্যেকদিন সকালেই যজ্ঞা নিজের গ্রামে হাঁটতে বেরোন। হাঁটতে হাঁটতে উনি সন্দীপের বাড়ির কাছে পৌঁছান। একদম সকাল সকাল সন্দীপের ঘরের বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়েছিল। তখন যজ্ঞা ওখানে গিয়ে খবরাখবর নেন। কি হলো মা, এখানে এত ভিড় হয়েছে কেন? আরে যজ্ঞা কাকু, আপনি শুনলেন না? সন্দীপের কম বয়সেই হার্ট অ্যাটাক হয়েছে। কাল রাত্রেই পাশের হাসপাতালে ভর্তি করা হয়েছিল ওকে, আর এখনই ওকে নিয়ে আসা হলো, কিন্তু ওর শরীর বেশি একটা ভালো মনে হচ্ছে না। কিন্তু সন্দীপ আর মোহন কালকে সকালেই তো রাস্তার মোড়ে দেখা হলো ওদের সাথে। এই সব কিছু হয়েছে বাইরের পিৎজা আর বার্গার খাওয়ার কারণে। লোকেরা শহরি খাবার খাওয়ার কারণে অনেক বড় ভুল করে ফেলেছে। গ্রাম আর নিজের পরিবারের সমস্যা দেখে যজ্ঞা ভয় পেয়ে যায়। যজ্ঞা বাড়িতে গিয়ে সমস্ত কথা বলতেই যাচ্ছিলেন যে দেখেন ময়ূর আর তার বউ খুব হাসি খুশি চা দিয়ে চিজ ব্রেড খাচ্ছে। ওটা দেখে যজ্ঞা রেগে গিয়ে বলেন, আবার তোমরা ওইসব ছাই পাশ খাচ্ছ? শহরের খাবার দাবার, ওই বাজে তেল খেয়ে খেয়ে নানান রোগকে আমন্ত্রণ জানাচ্ছ তোমরা। শোনো, একটু খবর নিয়ে দেখো যে গ্রামে কি সব হচ্ছে। সন্দীপের হার্ট অ্যাটাক হয়েছে, আরে ওর বয়স মাত্র 32। তোমাদের এত বুঝিয়েও বোঝাতে পারি না আমি, যা ইচ্ছে করো তোমরা। সেই সময়ই ডাকবাবু চিঠি নিয়ে যজ্ঞার বাড়িতে আসেন। যাজ্ঞমশাই প্রণাম, আপনার জন্য একটা আনন্দের খবর রয়েছে। সরকার আপনার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, আর তাতে সরকার আপনাকে এই যুগের সবথেকে শক্তিশালী আর স্বাস্থ্যবান মানুষ হিসেবে পুরস্কার দেবেন। সম্মান জানাতে চায় আপনাকে ওরা। আরে বাহ, এ তো খুবই ভালো খবর। আমি অবশ্যই ওই অনুষ্ঠানে নিজের পরিবারকে নিয়ে যাব। যজ্ঞা নিজের পরিবার আর গ্রামবাসীদের সামনে ভালো স্বাস্থ্যের অ্যাওয়ার্ড নিতে পৌঁছে যান। আর আমাদের মাঝখানে উপস্থিত রয়েছেন এ যুগের সবথেকে স্বাস্থ্যবান পুরুষ মিস্টার জাগ্গু। মিস্টার জাগ্গু, দয়া করে আপনি একটু এখানে আসুন আর আমাদের এই পুরস্কার গ্রহণ করুন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি শুধু আপনাদের সকলকে একটাই কথা বলতে চাই যে
আপনারা সবাই আপনাদের শরীরের খেয়াল রাখুন, মানে বলতে চাইছি যে আমার মতো টাটকা টাটকা সবজি খান। আরে জীবনে তো এই শরীরই হলো আমাদের আসল সম্পত্তি। ধন্যবাদ। যজ্ঞা পুরস্কার নিয়ে নিজের পরিবারের সাথে গ্রামে চলে আসেন। যখন যজ্ঞা গ্রামে ফিরে আসছিলেন তখন গ্রামবাসীরা যজ্ঞার জন্য একটা ভোজের আয়োজন করা হয়, যাতে শুধুমাত্র মোটা শস্যেরই ব্যবহার হয়। একটা কথা কিন্তু মানতেই হচ্ছে, কাকুর বয়স 100 বছর পার করে গেছে, কিন্তু ওনাকে দেখে সেটা মনে হয় না। আর এখনো কয়েক বছর উনি বাঁচবেন। ওনার কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আর নিজেদের শরীরের খেয়াল রাখা উচিত। সমস্ত গ্রাম যজ্ঞার কথাতেই চলে আর স্বাস্থ্যের খুব ধ্যান দেয়। সমস্ত বাচ্চারা মোটা শস্যেরই খাবার খেতে শুরু করে আর সুস্থ আর ভালো জীবনযাপন করতে শুরু করে।